হ্যালো আমার ছোট ছোট বিজ্ঞানীরা, তোমাদের বহুদিনের প্রতীক্ষা ছিল যে ইতিহাস বিষয়ের সাজেশন কবে আসবে, ইতিহাস বিষয়ের সাজেশন কবে আসবে। তো এই হচ্ছে সেই বহু প্রতীক্ষিত ভিডিও। অন্যান্য অনেক প্রায় সব বিষয়েরই সাজেশন বা টিপস অ্যান্ড ট্রিক্স বিভিন্ন সাবজেক্টের যিনি এক্সামিনার বা স্ক্রুটিনিয়ার স্যারেরা এসে দিয়ে দিয়েছেন, এবং লাইফ সায়েন্সের সাজেশনও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লাইফ সায়েন্সের সাজেশন আমি মিঠুন স্যারের ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে দিয়েছিলাম, সেটা তুমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে জেনে যাবে। তো আজকে আমরা পেয়ে গেছি ইতিহাস বিষয় সাজেশনের জন্য আমরা পেয়ে গেছি বিশিষ্ট শিক্ষক, হুগলির বাগাটি রামগোপাল ঘোষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় স্যারকে। স্যারের পরিচয় হচ্ছে স্যার দীর্ঘদিন ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষারই ইতিহাস বিষয়ের এক্সামিনার এবং স্ক্রুটিনিয়ার হিসেবে কাজ করেছেন বা কাজ করে চলেছেন। স্যারকে আমরা প্রথমেই আমরা বায়ো উইজার্ড দেবাংশু স্যার চ্যানেলে স্যারকে স্বাগত জানাচ্ছি। দেবাংশু স্যারকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং বায়ো উইজার্ড চ্যানেলের সমস্ত ছাত্রছাত্রীদেরও অসংখ্য ধন্যবাদ জানাই। তো স্যারকে এবার আমি রিকোয়েস্ট করব যে স্যারের কাছে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। স্যার, তোমাদের এবছর মাধ্যমিক 2025-এর ইতিহাস বিষয়ের যা যা ইম্পর্টেন্ট প্রশ্ন উইথ ম্যাপ পয়েন্টিং, স্যারের স্যার এগুলো তোমাদেরকে বলবেন, যেগুলো তোমরা ভালো করে দেখে যাবে। স্যার প্লিজ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা আগামী 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, এখন যেটা আলোচনার বিষয় আজকের, যে আমরা কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামী 2025-এর মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি করব। এখানে দুটো বিষয় কিন্তু আমার বলার আছে। বিষয়টা হচ্ছে, দেখো, ইতিহাস বিষয়টির প্রশ্নপত্র যদি তোমরা লক্ষ্য করো গত 10 বছরের কোশ্চেন, তাহলে কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখবে যে অন্যান্য সাবজেক্টগুলির প্রশ্নপত্রের থেকে কিছুটা কিন্তু ইতিহাসের প্রশ্ন আলাদা, মানে ছক ভাঙা কিন্তু প্রশ্ন হচ্ছে। এবং সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু প্রথম আমি যেটা বলবো যে টেক্সট বইটা কিন্তু তোমরা পড়েছো, টেক্সট বইটা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে তোমাদের, বিশেষ করে অবজেক্টিভ প্রশ্নের জন্য। তোমার যে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন্স আছে বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে বা সংক্ষিপ্ত প্রশ্ন, মানে প্রথম 3টি বিভাগ, ক খ গ, প্রথম 3টি যে বিভাগ, এই বিভাগের ক্ষেত্রে কিন্তু তোমাকে খুঁটিয়ে কিন্তু বইটা পড়তে হবে। এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক। তোমাকে যদি এই 3টি বিভাগ থেকে ফুল মার্কস বা ম্যাক্সিমাম মার্কস যদি তোমাকে পেতে হয়, তোমাকে কিন্তু এই জায়গাটা খুঁটিয়ে কিন্তু পড়তে হবে। এবং এই জায়গাটা তুমি যে কোনো, তোমাদের কাছে যা যা টেক্সট বই আছে, যার কাছে যা যা টেক্সট বই আছে বা যে কোনো ধরনের স্ট্যান্ডার্ড বই আছে, সেগুলো কিন্তু তোমরা পড়েছো ইতিমধ্যেই, কিন্তু সেগুলো আবার একবার কিন্তু ভালোভাবে পড়বে। তবে এক্ষেত্রে আমি 2-3টি বিষয় একটু বলি, তাতে মনে হয় তোমাদের একটু সুবিধা হবে। যেমন ধরো, এই যে সন বা তারিখ, যেটা আমি বলেছিলাম আগের ভিডিওতে, যে ইতিহাসের এগুলোকে তুমি হৃৎপিণ্ড বলতে পারো, খুব গুরুত্বপূর্ণ। সেগুলো অবশ্যই কিন্তু তুমি একটি খাতায় বা বইয়ের যেখানে আছে সেটাকে একদম সামনে রাখবে, যে ঘটনা এবং তারিখ, যাতে অ্যাট এ গ্লেন্স তুমি সেটা দেখতে পাও। 2 নম্বর, বহু প্রশ্ন আসে গ্রন্থ এবং তার রচয়িতা, গ্রন্থ এবং সেই রচয়িতার যে চার্ট, মানে তুমি ধরো একটা খাতায় একদিকে গ্রন্থ, একদিকে মেন ঐতিহাসিক যে গ্রন্থ, প্রধান ঐতিহাসিক গ্রন্থ, এবং তার পাশে তুমি তার লেখক বা লেখিকা, তার নামগুলো দিয়ে একটা চার্ট করে ফেললে। স্যারের কথা সূত্র ধরেই একটা কথা বলি, এই যে ধরো অঙ্কের সূত্র, বায়োলজিরও বিভিন্ন যে তথ্যগুলো আছে বা স্যার যেটা বললেন, এইগুলো তোমরা চাইলে খাতায় তো লিখবেই, চাইলে ছোটোখাটো কোনো একটা জায়গায়, কোনো একটা দেয়ালেও চার্ট হিসেবে তোমরা লিখে রাখতে পারো, সেগুলো তোমাদের পরীক্ষার সময় দেখতে সুবিধা হবে। স্যার প্লিজ। একদম ঠিক, একদম ঠিক। আমি এটাই বলতে চাইছি যে যেটা আমি প্রতিনিয়ত সামনে দেখতে পাবো এবং তাতে আমার কিন্তু ভুল হবে না, সেটা আমার কিন্তু একদম কণ্ঠস্থ হয়ে যাবে। তা এই কৌশলগুলো কিন্তু তুমি যদি অবলম্বন করো এইভাবে, যে চার্ট করে, তাহলে কিন্তু দেখবে সুবিধে হবে। এবং একটা বিষয় মনে রাখবে, যে এই 3টে বিভাগ থেকে কিন্তু তোমাকে ম্যাক্সিমাম মার্কস তুলে ফেলার চেষ্টা করতে হবে। তাহলে এটা একটা তোমার দিক গেল। তবে এখানে আমি কিন্তু একটি বিভাগের ওপর একটু তোমাদের আলোকপাত করব। সেটা হচ্ছে যে তোমাদের যে দ্বিতীয় বিভাগে আমি বলেছিলাম 5টি উপবিভাগ থাকে, তার মধ্যে একটি বিভাগ কিন্তু আছে মানচিত্র, ম্যাপ পয়েন্টিং। তোমরা যেমন জিওগ্রাফিতেও ম্যাপ পয়েন্টিং করো,
ইতিহাসেও কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হচ্ছে, এবং যেটা কিন্তু কম্পালসারি, আবশ্যিক। এখন এক্ষেত্রে তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আসে যে স্যার এ তো এত বড় সিলেবাস, আমরা কিভাবে ম্যাপ করব, কত ম্যাপ করব, এটা তো যথেষ্ট একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। ঠিকই, এক্ষেত্রে আমি বলবো যে কতকগুলো তোমরা যদি নিয়ম অনুসরণ করো, বা আমি যেগুলো বলছি যদি সেই পদ্ধতি অনুসরণ করো, আমার মনে হচ্ছে তুমি কিন্তু ম্যাপ পয়েন্টিং পারবে। যেমন প্রথম, ম্যাপ পয়েন্টিং যদি আমরা লক্ষ্য করি, মাধ্যমিকের যে কোশ্চেন সেগুলোকে অ্যানালিসিস করে, তাহলে দেখব যে বিদ্রোহ, মানে তোমাদের যেটা থার্ড চ্যাপ্টার, সেই বিদ্রোহের এলাকা কিন্তু একটা থাকবেই। এটা হচ্ছে বিদ্রোহের এলাকা কিন্তু থাকবেই। অর্থাৎ তুমি তোমার যে বিদ্রোহগুলি সিলেবাসের মধ্যে রয়েছে, যেমন উদাহরণস্বরূপ আমি বলি, ধরো চুয়ার বিদ্রোহ, যেমন নীল বিদ্রোহ, বা ফরাজি আন্দোলন, বা ওয়াহাবি আন্দোলন, বা সাঁওতাল বিদ্রোহ, এই যে বিদ্রোহগুলো রয়েছে, এই বিদ্রোহগুলোর এলাকা তুমি করে যাও। যে কটা বিদ্রোহ ইতিপূর্বে এসেছে এবং যেটা আসেও নি, সেই বিদ্রোহগুলো, যে বিদ্রোহগুলোর আমি নাম বলে গেলাম, এবং আরও যেগুলো রয়েছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, প্রত্যেকটা বিদ্রোহের এলাকা তুমি করে যাও, তুমি বিদ্রোহের এলাকা কিন্তু পাবেই, এটা থাকবেই। তাহলে এখান থেকে তুমি ম্যাপ পয়েন্টিং একটা পেয়ে যাচ্ছ। 2 নম্বর, মহাবিদ্রোহের কেন্দ্র। মহাবিদ্রোহ, তোমরা জানো যে 1857 সালের মহাবিদ্রোহ তোমাদের রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই মহাবিদ্রোহের কেন্দ্র কিন্তু আমরা প্রায়শই দেখতে পাচ্ছি ম্যাপ পয়েন্টিংয়ে দেওয়া হচ্ছে। তাহলে মহাবিদ্রোহের কেন্দ্র তোমাকে কিন্তু করে যেতে হবে। এখানে প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। একটা হচ্ছে মহাবিদ্রোহের কেন্দ্র সাধারণভাবে দিতে পারে, সেক্ষেত্রে তুমি স্বাধীনভাবে যে কোনো একটা কেন্দ্র দিতে পারো। আবার হয়তো এরকম দিল যে মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, মহাবিদ্রোহের কেন্দ্র কানপুর, বা ব্যারাকপুর, বা মিরাট, বা দিল্লি, এরকমভাবে দিতে পারে। তাহলে মহাবিদ্রোহের সমস্ত কেন্দ্র কিন্তু তোমাকে করতে হবে। যে কটা কেন্দ্র আছে সেই মহাবিদ্রোহের কেন্দ্রগুলো কিন্তু তুমি করবে। এক্ষেত্রে তুমি অবশ্যই কিন্তু পাবেই। তাহলে দেখো, এই দুটো জায়গা থেকে তোমার কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের একটা বড় মানে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, মানে অনেকটাই কিন্তু তুমি এখানে কমন পাচ্ছ। 3 নম্বর, এটা দেখা গেছে বিশ্লেষণ করে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র, যে দেশীয় রাজ্যগুলো থেকে অনেক ক্ষেত্রে কিন্তু ম্যাপ পয়েন্টিং দেওয়া হচ্ছে, এর সম্ভাবনাটা কিন্তু প্রবল। যেমন ধরো সাপোজ বলা হলো যে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, দেশীয় রাজ্য কাশ্মীর, এই ধরনের প্রশ্ন, বা জুনাগড়, এই ধরনের একটা কিন্তু সম্ভাবনা রয়েছে, মানে এই জায়গাটার উপর কিন্তু তুমি গুরুত্ব দেবে। এবার দেখো, তোমাকে প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং কিন্তু করতেই হবে এরকম নয়, তোমাকে বলা হয়েছে কমপক্ষে উপবিভাগ থেকে একটা করে করতে হবে। তার মানে তোমাকে ম্যাপ পয়েন্টিং সব কটা কমন পেতে হবে তো এরকম ব্যাপার নয়, তুমি ম্যাপ পয়েন্টিং একটা বা দুটো কমন পেলেই তোমার এখানে হয়ে যাবে। তাহলে এই যে বিষয়গুলো, আমি তাহলে 3টি বিষয় আবার রিপিট করছি, খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বিদ্রোহের এলাকা, তুমি বিদ্রোহের এলাকা করো, তুমি পাবেই। 2 নম্বর হচ্ছে মহাবিদ্রোহের কেন্দ্রগুলো, আর 3 নম্বর হচ্ছে দেশীয় রাজ্য, এইটা থেকে কিন্তু তোমরা পাবেই। এবার এটা ছাড়াও তোমরা অতীতে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে যেগুলো এসেছে, গত 10 বছরের ম্যাপ পয়েন্টিংটা প্র্যাকটিস করবে। গত 10 বছরের যে ম্যাপ পয়েন্টিং সেটা প্র্যাকটিস করবে। কিন্তু তুমি এগুলো যদি ঠিকভাবে ফলো করো, আমি যেটা বললাম, সেখান থেকে কিন্তু তুমি কমন পাবেই। এটা গেল হচ্ছে আমাদের একদম অতি সংক্ষিপ্ত প্রশ্নের ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে। এইবার দেখো, আমি তোমাদের জন্য 4 নম্বরের এবং 8 নম্বরের, অর্থাৎ 4 নম্বর মানে হচ্ছে যেটা বিশ্লেষণধর্মী প্রশ্ন, এখানে 7-8টি বাক্যের মধ্যে 6টি প্রশ্ন লিখতে হয়, কিন্তু দেওয়া থাকে 8টি, মানে বিকল্পের সংখ্যা কম, এবং এখানে কিন্তু একটি প্রশ্ন না পারলেই কিন্তু 4 নম্বর মাইনাস হয়ে যাবে। সুতরাং এই বিভাগটিকে কিন্তু কোনোভাবেই অবহেলা করলে চলবে না, এই বিভাগটিকে খুব সুন্দরভাবে কিন্তু লিখতে হবে এবং খাতায় কিন্তু তুলে ধরতে হবে। এখন এখানে তো অনেক বড় সিলেবাস, তাহলে তোমাকে কোন কোন প্রশ্ন করতে হবে, তাই এক্ষেত্রে আমি সম্ভাব্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার একটা তালিকা আমি তোমাদের জন্য মোটামুটি একটা তৈরি করেছি, সেটা আমি এখানে একটু তুলে ধরার চেষ্টা করছি। এর মধ্যে হয়তো অনেক প্রশ্ন তোমরা অলরেডি করেছো, তবু তোমাদেরকে যাতে সুবিধে হয় সেই জন্য আমি কিন্তু 4 নম্বরের কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের মাধ্যমিকের
সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। তোমরা কিন্তু লিখে নেবে, স্যার বলছেন। এগুলো তোমরা একটু নোট ডাউন করবে। এর মধ্যে হয়তো তোমরা অনেকগুলো করেছো, কিন্তু অনেকগুলোই হয়তো তোমরা করনি বা ব্যাপারটা এরমভাবে কিন্তু ভাবোনি। আমি প্রথমেই একটা কথা এখানে তোমাদের বলি যে 4 নম্বরের যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু খুব ভালো করে তৈরি করে প্রতিনিয়ত কিন্তু লিখতে হবে। মনে রাখবে, এটা কিন্তু লেখা পরীক্ষা। আমরা যা পড়ি সেটা কিন্তু সবসময় উত্তরপত্রে পরিবেশন করতে পারি না, তার জন্য নিয়মিত অনুশীলন কিন্তু দরকার। এই 4 নম্বরের প্রশ্নে কিন্তু ভালো নাম্বার পেতে গেলে নিয়মিত অনুশীলন করতে হবে, কারণ এটি 7-8টি বাক্যের মধ্যে লিখতে হয়। মানে বুঝতেই পারছো যে কতটা কম্প্যাক্ট লিখতে হয়। তা সেই জন্য তোমরা একটু নোট ডাউন করো। এখানে দেখো, তুমি প্রথমে যেটা করতে পারো, তোমাদের প্রথম যে চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টার থেকে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে স্থানীয় ইতিহাস। স্থানীয় ইতিহাস চর্চা কী, বা স্থানীয় ইতিহাসের ওপর একটি টিকা, এটা কিন্তু এবারে সম্ভাব্য গুরুত্বপূর্ণ। একইভাবে নারী ইতিহাস, নারী ইতিহাস কিন্তু এবারে খুব গুরুত্বপূর্ণ। আরেকটি খুব গুরুত্বপূর্ণ পরবর্তী চ্যাপ্টারের ক্ষেত্রে আসছে যে উডস ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, উডের নির্দেশনামা। উডের নির্দেশনামায় তোমায় কি করতে হবে? উডের নির্দেশনামায় যে সেখানে বলা হয়েছিল শর্তগুলো মানে যে পদক্ষেপগুলো নেওয়ার কথা বলা হয়েছিল, অবশ্যই কিন্তু উল্লেখ করতে হবে, অবশ্যই উল্লেখ করতে হবে। এবং এটাকে যে ম্যাগনা কার্টা বলা হয় সেটাও কিন্তু তুমি উল্লেখ করবে, এবং সবটাই কিন্তু তোমাকে ওই 8টি বাক্যের মধ্যেই কিন্তু করতে হবে। এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ। আবার দেখো, আমি আর একটা দেখেছি যে আসতে পারে, যেখানে তোমাদের চিকিৎসা বিজ্ঞানের ব্যাপারটা আছে, সেখানে চিকিৎসা বিজ্ঞানে মেডিকেল কলেজের ভূমিকা, মেডিকেল কলেজের ভূমিকা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবারে তোমাদের 4 নম্বরে তোমরা কিন্তু করবে। পত্রপত্রিকা থেকে যে কোনো একটা প্রশ্ন আসতেই পারে। আমি বারবার বলছি, ইতিহাসে কিন্তু খুব ছক ভাঙা প্রশ্ন আসছে। মানে তুমি এমন প্রশ্ন দেখবে যেটা কোনো দিনই আসেনি, তুমি গত 10 বছরের প্রশ্নে পেলেই না, সেটা কিন্তু এবারে। সুতরাং তুমি কিন্তু কোনো ইগনোর করবে না। অনেকের ক্ষেত্রে অনেকে এটা ভাবে যে এটা মনে হয় ইম্পর্টেন্ট নয়, এটা গুরুত্বপূর্ণ নয় বলে কিন্তু তুমি কখনোই ভাববে না। তুমি যেটাকে গুরুত্বপূর্ণ নয় ভাববে, সেটাই কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবে এসেছে। তা সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি একটা পত্রিকার কথা বলছি, সোমপ্রকাশ পত্রিকা। এটা অবজেক্টিভভাবে আগে এসেছিল, কিন্তু এটাও কিন্তু 4 নম্বরে চলে আসতে পারে, যে সোমপ্রকাশ পত্রিকা, এটা তোমরা করে রাখবে। আচ্ছা, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল। বিদ্রোহ থেকে কিন্তু আসবেই, বিদ্রোহ থেকে কিন্তু বারবার আমি বলছি 4 নম্বরে প্রশ্ন কিন্তু আসবেই। এখানে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল, এটা গুরুত্বপূর্ণ। কথা হওয়ার সময় যে আমার মনে পড়লো হঠাৎ, স্যারের সাথে যখন কথা হচ্ছিল, এই বিদ্রোহগুলো কি স্যার ওরা যদি পয়েন্টিং করে দেখা এরকম ভালো হয় নাকি? অবশ্যই অবশ্যই, যে অনুচ্ছেদ করতে হবে। অনুচ্ছেদ বলতে আমি বলেছি যে ছোট ছোট পয়েন্ট করে সাবটাইটেল করে করতে হবে। টানা না লিখে তুমি সাঁওতাল বিদ্রোহের ধরো পয়েন্টগুলোকে হাইলাইট করে ছোট ছোট করে সাবটাইটেল করে করে করবে। এতে কিন্তু পরীক্ষক মানে যথেষ্ট এতে কিন্তু খুশি হবেন, এবং তোমার খাতা সম্পর্কে তার একটা খুব সুন্দর ধারণা তৈরি হবে। এটা কিন্তু সবসময় করবে। এবং আর একটা বলবো, এই সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফলে যদি তুমি পারো একটা কোটেশান দেবে, এক্ষেত্রে কোটেশান দেবে। কোটেশানটা কিছু নয়, কোটেশানটা তোমার উত্তরের ফ্লেভারটাকে বাড়িয়ে দেবে, উত্তরের ফ্লেভারগুলোকে ভালো করে আর কি। তো এটা চেষ্টা করবে, যদি দিতে পারো ভালো হবে। তা এখান থেকে এটা কিন্তু করবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ, এবারে আমার মনে হচ্ছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ এবারে, এটা হচ্ছে যেটা মহারানীর ঘোষণাপত্র। টিকা দুভাবে আসতে পারে, টিকা মহারানীর ঘোষণাপত্র বা মহারানীর ঘোষণাপত্রে কি কি বলা হয়েছিল, এটা কিন্তু করতেই হবে। মহারানী ঘোষণাপত্র, এটাও আমি একটা মানে তৈরি দেখেছি যে খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু খুব ভালো করে কিন্তু করবে। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, এটা আগেও একবার এসেছিল বেশ কয়েক বছর আগে। এটা কিন্তু তোমাকে করে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে ছাত্রছাত্রীর একটা কথা বলি, আমি বারবার বলছি যে ইতিহাসে যেহেতু বারবার ছক ভাঙা প্রশ্ন আসে, দেখো তুমি হয়তো 4 নম্বরের প্রশ্ন করে গেছো, হঠাৎ দেখলে
যে ব্যাখ্যামূলক প্রশ্নে 8 নম্বরের একটা পার্টে তোমার 4 নম্বরের প্রশ্ন এসছে, এক্ষেত্রে তুমি কিন্তু সুবিধে পাবে, এটা তোমাকে কিন্তু মাইলেজ দেবে। সেই জন্য আমি বারবার বলছি যে 4 নম্বরের প্রশ্ন খুব ভালো করে করবে। হয়তো দেখলে সেটা 4-এ আসেনি, কিন্তু 8 নম্বরের পার্টে এসে গেছে, তখন কিন্তু তুমি ইজিলি সেটা কিন্তু লিখে দিতে পারবে। এবং 4 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাকে একটু বেশিই করতে হবে। কেন বেশি করতে হবে? ওই যে বললাম যে এখানে বিকল্প কিন্তু কম, সেই জন্য তোমাকে একটু বেশি তৈরি করে কিন্তু রাখতে হবে। আচ্ছা, আনন্দমঠ উপন্যাস খুব ভালো করে করে রাখবে, এবার ইম্পর্টেন্ট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস, তোমরা জানো তোমাদের সিলেবাসে আনন্দমঠ, গোরা, বর্তমান ভারত এগুলো কিন্তু রয়েছে, তার মধ্যে আনন্দমঠ উপন্যাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে কিন্তু করবে। আর একটা প্রশ্ন তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, নীল বিদ্রোহের প্রতি বাঙালি শিক্ষিত সমাজের ভূমিকা। নীল বিদ্রোহের প্রতি বাঙালি শিক্ষিত সমাজের ভূমিকা। আবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে নীল বিদ্রোহের প্রতি সমকালীন পত্রপত্রিকার মনোভাব কী ছিল। এই দুটো প্রশ্নই কিন্তু এবারে খুব গুরুত্বপূর্ণ। নীল বিদ্রোহ কিন্তু যথেষ্ট এবারে গুরুত্বপূর্ণ, এটা আমি কিন্তু বলে রাখলাম। এরপর যেটা তোমাদের আমি একটা ঠিক করেছি, এটাও খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, যে বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকা। ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকা, এটা কিন্তু তোমরা করে রাখবে, যেটাও কিন্তু এবারে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন এইটা। আচ্ছা, আর একটা তুমি করবে যে হুতম প্যাঁচার নকশা থেকে 19 শতকের বাংলার সমাজের কি পরিচয় পাওয়া যায়। হুতম প্যাঁচার নকশা কিন্তু তোমাদের রয়েছে, এটা থেকে সমকালীন সমাজের কি পরিচয় পাওয়া যায়, এটা 4 নম্বরে কিন্তু আসার একটা এবারে সম্ভাবনা রয়েছে। এবার আমি একটু এগিয়ে যাচ্ছি পরবর্তীকালের চ্যাপ্টারগুলোর দিকে, আমি একটু এগিয়ে যাই। সেখানে তুমি একটা টিকা করে রাখবে বারদৌলি সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহ, এই টিকাটা কিন্তু করে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা একটু গান্ধীবাদী মুভমেন্টের দিকে যাই। তোমরা জানো যে তোমাদের গান্ধীবাদী আন্দোলনগুলো রয়েছে। গান্ধীবাদী আন্দোলনগুলো বলতে আমি কি বোঝাচ্ছি? অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, হ্যাঁ, ভারত ছাড়ো আন্দোলন, এগুলোর কথা বলছি। তা সেখানে অসহযোগ আন্দোলনে কৃষকদের কি ভূমিকা ছিল, এটা করে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন খুব গুরুত্বপূর্ণ। এবারে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অ্যান্টি পার্টিশন মুভমেন্ট, সেখানে ছাত্র সমাজের কি ভূমিকা ছিল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, এটা নোট ডাউন করবে এগুলো সব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা টিকা আসতে পারে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি, কমিউনিস্ট আন্দোলন যেখানে আছে সেখান থেকে কিন্তু এইটা করবে। এবং এর সাথে আর একটাও করবে, মিরাট ষড়যন্ত্র মামলা। মিরাট ষড়যন্ত্র মামলা, দেখো একটা কথা বলি ছাত্রছাত্রীরা, এই যে 4 নম্বরের তুমি প্রশ্ন তৈরি করছো, তোমাদের হয়তো মনে হচ্ছে যে স্যার অনেকগুলোই তো করতে হচ্ছে। আমি বারবার বলছি এখানে কিন্তু অনেকগুলো করতেই হবে, না হলে কিন্তু একটা ঝুঁকি থেকে যাবে। কিন্তু এর একটা উপকারিতা আছে। ধরো তুমি যখন 4 নম্বরের একটা প্রশ্ন করছো, দেখবে তার মধ্যে থেকেই তুমি 2 নম্বরের একটা কমন পেয়ে গেছো। সেই 2 নম্বরের প্রশ্ন কিন্তু তুমি এখান থেকেই পেলে। দেখা গেল এমন একটা প্রশ্ন দিয়েছে, সেটা মিরাট ষড়যন্ত্র মামলায় তুমি পড়েছো। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু তুমি মাইলেজ পেলে, এখান থেকে কিন্তু তুমি কিন্তু উপকার পেলে। সেই জন্য তুমি সবসময় মনে রাখবে যে তুমি যেগুলো তৈরি করছো সেটা কেবলমাত্র ওই বিভাগের জন্য নয়, প্রত্যেকটা বিভাগের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। স্যার ওদেরকে যে সাজেশন দিয়েছি, এই কথাটা আমি বলেছিলাম যে ধরুন 2 নম্বরে বা 3 এর প্রশ্ন দিয়েছি, ওখান থেকে হয়তো এমসিকিউ পেয়ে যাবে। একদম একদম, আমি এটাই বলতে চাইছি যে এই বিষয়টা কিন্তু তুমি তোমার যখন বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত করছো, সেখানেও কিন্তু তুমি এটা পেয়ে যাবে, এর উপকারিতাটা কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, আর একটা কিন্তু করবে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবারে দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক, গান্ধী আম্বেদকর ডিবেট, এটা খুব ভালো করে মুখস্থ করে রাখবে, কারণ ওই চ্যাপ্টার থেকে কিন্তু আসবেই প্রশ্ন। আবার আমি রিপিট করছি, দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক। আর একটা করবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদান, নারীদের যে ভূমিকা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, এইটা কিন্তু করতেই হবে। এর সাথে তুমি আর একটা করবে, এটাও আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা,
এটা কিন্তু করে রাখবে। খুব গুরুত্বপূর্ণ শেষের দিকে, এই ক্ষেত্রে আমি আর একটু বলবো কৌশল। আমি গত বেশ কয়েক বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখতে পেয়েছি, তোমার 4 নম্বরের প্রশ্নে শেষের দিকের যে বিভাগ, তোমাদের তো বিভাগ করে করে থাকছে, একটি বিভাগে কিন্তু তোমাদের ওই দেশীয় রাজ্যগুলো থেকে একটা প্রশ্ন থাকবেই। তাহলে তুমি যদি দেশীয় রাজ্য সম্পর্কিত প্রশ্ন করে যাও, তুমি কিন্তু চোখ বুজে একটা কমন পাচ্ছ। সুতরাং এক্ষেত্রে তোমাকে, এবং গত বছর কিন্তু এই ধরনের প্রশ্ন দেওয়া হয়নি, সুতরাং এবারে কিন্তু এই ধরনের প্রশ্ন একটা আসার সমূহ সম্ভাবনা। কি আসতে পারে খুব ভালো করে নোট ডাউন করো। কাশ্মীর সমস্যা, কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়, এটা একটা দেশীয় রাজ্য গেল। দ্বিতীয় প্রশ্ন যেটা করবে, কিভাবে হায়দ্রাবাদ রাজ্য ভারতে অন্তর্ভুক্তিকরণ হয়েছিল, হায়দ্রাবাদ, এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আর একটা হচ্ছে কিভাবে জুনাগড় ভারতে অন্তর্ভুক্ত হয়। আমার মনে হয় এই 3টি দেশীয় রাজ্য করলে একটি দেশীয় রাজ্য হয়তো তুমি পেয়ে যাবে। এটা কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ দিক, এটা মাথায় রেখো। স্যার একটু আপনি তো বলছেন, একটা হঠাৎ মনে পড়লো, একটু অন্য ধরনের একটা প্রশ্ন করছি। যখন স্যার আপনি দীর্ঘদিন খাতা দেখছেন এক্সামিনার হিসেবে, সবার হাতের লেখা তো সমান নয়, ইতিহাসের ক্ষেত্রে বিশেষ করে একজন এক্সামিনার এটাকে কিভাবে দেখেন, যার হাতের লেখা সমান নয় সে কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখলে মোটামুটি ঠিকঠাক নাম্বার? এটা আমি একটু ইতিহাসের ক্ষেত্রে। হ্যাঁ, একদম খুব প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এটা খুব প্রয়োজনীয় ছিল। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা ধারণা আছে, ধারণা শুধু নয় আমারও ছিল, কারণ স্বয়ং আমার খুব একটা ভালো হাতের লেখা নয়, যে সম্ভবত হাতের লেখা যদি খারাপ হয় তাহলে ইতিহাসে ভালো নম্বর পাওয়া যায় না। আমি একটা কথাই বলি ছাত্রছাত্রীদের, হাতের লেখা স্বর্ণাক্ষর হওয়ার দরকার নেই, হাতের লেখা বোধগম্য হতে হবে। এটাই কিন্তু একদম পরীক্ষক এটাই চান। আর যাদের হাতের লেখা মনে হচ্ছে যে একটুখানি হয়তো অস্পষ্ট, তাদেরকে আমি বলবো তোমরা একটু ফাঁক ফাঁক করে লিখবে। তো অনেকে ক্লামজি করে ফেলে, একসাথে লিখে ফেলে, এটা করবে না। তুমি ফাঁক ফাঁক করে লিখবে, দুদিকে মার্জিন দেবে, হাইলাইট করবে, ছোট ছোট অনুচ্ছেদ করে লিখবে। একজন পরীক্ষক, আমরা যখন খাতা দেখি তখন কিন্তু আমরা হাতের লেখাটা বুঝতে পারলেই আমাদের কাছে সেটাই কিন্তু সর্বাগ্রে প্রয়োজন। হাতের লেখা খুব সুন্দর বা স্বর্ণাক্ষর হতে হবে এটা কিন্তু নয়। সুতরাং যাদের হাতের লেখা অতটা ভালো নয় তাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। মনে রেখো, এরকমও দেখা গেছে মাধ্যমিকে যারা র্যাঙ্ক করে, মাধ্যমিকে যারা প্রথম সারিতে থাকে, তোমরা লক্ষ্য করে দেখবে যে তাদের অনেকেরই হাতের লেখা কিন্তু খুব যে ভালো তা কিন্তু নয়। মনে রেখো যে তোমার হস্তাক্ষর সুন্দর হলো, কিন্তু তুমি তথ্য ভুল দিলে, তুমি অপ্রাসঙ্গিক তথ্য দিলে, তুমি সুন্দর হাতের লেখার জন্য কিন্তু ভালো নম্বর পাবে না। আমরা কিন্তু তোমার কন্টেন্টটা দেখব, তোমার সঠিক তথ্য দেখব। এখানে হাতের লেখা খুব সুন্দর হলো কি হলো না এটা কিন্তু বিবেচ্য নয়, তবে হাতের লেখা বোধগম্য হতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্যারের কাছে সাজেশনে ফিরে আসবো, তবু আরেকটা কথা আমার মনে পড়ে গেল স্যারের কথা শুনে। দেখবে আমার চ্যানেলে আগে একটা ভিডিও আছে, আমি দরকার হলে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, যে র্যাঙ্কারদের খাতা কীরকমভাবে হয়। আমার ছাত্রছাত্রীদের মধ্যে যারা মাধ্যমিকে র্যাঙ্ক করেছে, একজন 4th হয়েছে, তার ইন্টারভিউ আছে, তোমরা দেখেছো অনেকেই, বা একজন 8ম হয়েছিল মাধ্যমিকে। তো দেখবে এই দুজনের খাতাই আমি দেখিয়েছি ওই একটা ভিডিওতে। যে 4th হয়েছিল সে পড়াশোনা, দুজনেই পড়াশোনায় তো ভালো, বুঝতেই পারছো, কিন্তু যে 4th হয়েছিল তার হাতের লেখা খুব সুন্দর, কিন্তু যে 8ম হয়েছিল তার হাতের লেখা, তার খাতাও আমি দেখিয়েছি, তার হাতের লেখা অতটা হয়তো এর মতো অতটা ভালো না, কিন্তু তাহলেও তো সে র্যাঙ্ক করলো। তাহলে এটাই স্যারের কথার সাথে পুরো পরিষ্কার একটা প্রমাণও তুমি পেয়ে যাচ্ছ আর কি। যদি ভিডিওটা না দেখে থাকো, ডেসক্রিপশন থেকে ওদের খাতাগুলো অবশ্যই দেখে নেবে স্যার, প্লিজ সাজেশনে। হ্যাঁ, আমি আবার সাজেশনে ফিরে যাচ্ছি। আমাদের 7-8টি বাক্যের মধ্যে যে উত্তর করতে হয়, 4 মার্কসের 4 মার্কস যে কোশ্চেন, সেই ব্যাপারে আবার আমি কিন্তু আসছি। কারণ আমি আগেই বলেছি এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি করতে হবে, কারণ এখানে বিকল্প কম থাকে অথচ কন্টেন্ট অনেক। সেই জন্য আবার তোমরা একটু নোট ডাউন করো যে এখানে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের গুরুত্ব। এখানে একটা কথা আমি বলে দেবো, যে গুরুত্ব যখন লিখবে বা কোনো বিদ্রোহের তাৎপর্য যখন লিখবে, তখন কিন্তু অবশ্যই পয়েন্ট করে লিখবে। আমি বারবার এই পয়েন্টের উপর কিন্তু জোর দিচ্ছি।
একজন পরীক্ষক যখন তিনি অনেকগুলো খাতা দেখছেন, তিনি কিন্তু তোমার পয়েন্টগুলো লক্ষ্য করবেন। তুমি যত অনুচ্ছেদ করে পয়েন্ট করে লিখবে তত তোমার কিন্তু উত্তরের মান ভালো হবে এবং পরীক্ষকের কিন্তু সুবিধে হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে। আরেকটি প্রশ্ন যে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, সেখানে সমকালীন সমাজ কিভাবে ফুটে উঠেছে, এটা কিন্তু করতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট। বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্বুদ্ধ করেছিল, এটা করবে, এটাও গুরুত্বপূর্ণ। আর একটা প্রশ্ন আসতে পারে যে 1857 বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায়? আমরা দেখব যে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে। এর আগে সামন্ততান্ত্রিক বিদ্রোহ দিয়ে প্রশ্ন এসছে। সুতরাং জাতীয় বিদ্রোহ কি বলা যায়, বা ভারত 1857 বিদ্রোহ কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায়, এটা কিন্তু 4 নম্বরে দিয়ে দিতে পারে। এখানে আমার একটা কথা মনে পড়ে গেল, এটা মানে বলে দেওয়া মনে হয় দরকার, কারণ এটা নিয়েও অনেক কনফিউজ তৈরি হয়, বিভ্রান্তি। তোমরা ইতিহাসে দেখতে পাবে তুমি একটা 4 নম্বরের প্রশ্ন করে গেছো, সেটা 8 নম্বরে চলে এসছে। আবার তুমি একটা 8 নম্বরের প্রশ্ন করে গেছো, সেটা 4 নম্বরে এসছে। এটা কিন্তু হয়ই। এই যে প্রশ্নটা আমি একটু আগে বলে দিলাম, আমি 8 নম্বরের প্রশ্ন যখন আলোচনা করব দেখবে এই প্রশ্নের কথাটাই আবার আসছে। কিন্তু তোমাকে এইভাবেই কিন্তু করতে হবে। এরপর আরেকটা বলি যে 1857 সালে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের অবস্থান খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এবং যথেষ্ট তৈরি হয়ে এই প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু। এটা খুব ভালো করে কিন্তু করবে। ইলবার্ট বিল বিতর্ক টিকা দিতে পারে, ইলবার্ট বিল বিতর্ক। তুমি এই সব প্রশ্নগুলো যখন করবে তখন দেখবে এই সব প্রশ্নই কিছুটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তোমার কিন্তু উত্তর লিখতে সুবিধে হয়ে যাবে। ধরো তুমি ইলবার্ট বিল বিতর্ক করে গেছো, প্রশ্ন দিল যে ইলবার্ট বিল বিতর্কে সুরেন্দ্রনাথ ব্যানার্জির কি ভূমিকা ছিল, তুমি কিন্তু ইজিলি লিখে দিতে পারবে, কারণ যেহেতু তোমার ইলবার্ট বিল বিতর্ক করা আছে। সুতরাং এই যে প্রশ্নগুলো তুমি করছো, মনে রেখো এই প্রশ্নগুলো করার ফলে তুমি হয়তো দেখবে যে এর সাথে সংশ্লিষ্ট আরও 10টা প্রশ্নের উত্তর করে ফেলেছো। এটা তোমাকে কিন্তু অনেকটাই কিন্তু মাইলেজ দেবে। আর একটা প্রশ্ন করবে যেটা এসে যেতে পারে, সেটা হচ্ছে যে তাম্রলিপ্ত জাতীয় সরকার, তাম্রলিপ্ত জাতীয় সরকারের ভূমিকা বা টিকা, এটা কিন্তু দিতে পারে। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলনে আমাদের দিতে পারে নারীদের ভূমিকা, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা। আমরা মাধ্যমিকের প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখেছি যে তোমাদের যে চ্যাপ্টার নারীদের ওপর যে চ্যাপ্টারটা রয়েছে, এই নারীদের অবদান বা নারীদের অবস্থান থেকে কিন্তু একটি প্রশ্ন দেওয়া হবেই। এটাকে কিন্তু প্রচণ্ড গুরুত্ব দেওয়া হচ্ছে। সুতরাং এই নারীদের ভূমিকা জাতীয়তাবাদী আন্দোলনে বা স্বাধীনতা আন্দোলনে, এই দিকগুলো কিন্তু তোমাদের করতে হবে। আচ্ছা, মাস্টারদা সূর্য সেন আমি আগেই বলেছি, তুমি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যখন করছো মাস্টারদা সূর্য সেন কিন্তু করে ফেলছো। এর সাথে প্রীতিলতা ওয়াদেদার, এটাকে তুমি করবে। এটা তুমি 2 নম্বরেও প্রশ্ন আসতে পারে, সেখানেও কিন্তু তুমি পেরে যাবে। আচ্ছা, এখানে শেষ একটা প্রশ্ন বলি, এটা আমার আমি লিখেছিলাম কিন্তু আমার হঠাৎ মনে পড়ে গেল, এটা প্রথম দিকের, মনে পড়লো বলে আমি উল্লেখ করে দিচ্ছি, যদিও এটা একদম প্রথম দিকের চ্যাপ্টারের, যে সরকারি নথিপত্রের গুরুত্ব, আধুনিক ভারতের ইতিহাসে সরকারি নথিপত্রের গুরুত্ব, এটা কিন্তু প্রথম দিকে। এটা আমি ক্রোনোলজিক্যালি বললাম না, কিন্তু এটা প্রথম দিকের আমার মনে পড়লো যে এটা কিন্তু একটু করে যেও। এই হচ্ছে আমাদের যে বিভাগ ঘ, অর্থাৎ যেখানে 4 মার্কস কোশ্চেন, তার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের রূপরেখা আমি তুলে ধরলাম। এবার আমি ব্যাখ্যামূলক প্রশ্নে যেতে পারি। আচ্ছা, এরপর আমি শেষ একদম আসছি ব্যাখ্যামূলক প্রশ্ন, যেটা নিয়ে অধিকাংশ ছাত্রছাত্রীর মাথাতেই আসে যে বড় প্রশ্ন, যেটা আমরা জানি যে 15-16টি বাক্যের মধ্যে লিখতে হচ্ছে। সেক্ষেত্রে আমি কি করব? আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি যে 2টো চ্যাপ্টার থেকে 8 নম্বরের প্রশ্ন দেওয়া হয় না, প্রথম এবং শেষ। তাহলে এই 2টো চ্যাপ্টার করতে হচ্ছে না 8 নম্বরের জন্য। বাদবাকি 8 নম্বরে কি আসতে পারে, আমি এখানে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা তালিকা তোমাদের জন্য করেছি, সেখান থেকে বলছি। আশা করছি এগুলো ফলো করলে তোমরা মাধ্যমিক পরীক্ষা ভালো দিতে পারবে। প্রথমেই বলে দিয়েছি যে এটা 15-16টি বাক্যে লিখতে হয়। এক্ষেত্রে তোমার স্বাধীনতা কিন্তু আছে, তুমি
পূর্বোক্ত বিভাগের চেয়ে অনেকটাই স্বাধীনভাবে লিখতে পারবে। প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। কোটেশন অবশ্যই দেবে গুরুত্বের ক্ষেত্রে, এবং এই প্রশ্নের উত্তর খুব ভালো করে লিখলে কিন্তু তুমি খুব ভালো নাম্বার পাবে, এটা নোট ডাউন করে নাও। দ্বিতীয় প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। তাহলে তুমি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা 4-এ করেছো, আবার 8-এ করছো। তফাৎটা কি? তফাৎটা হচ্ছে 8 নম্বরে তোমাকে আরও ডিটেলসে করতে হবে, আরেকটু ডিটেলসে করতে হবে। তাহলে 8 নম্বরের তুমি যদি এই প্রশ্নটা করে রাখো, 4 নম্বর লিখতে তোমার কোনো সমস্যাই হবে না। 3 নম্বর, যেটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী এবং তার শিক্ষা চিন্তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে বেশ কয়েক বছর আগে মাধ্যমিকে কিন্তু এসেছিল, ইদানিংকালে কিন্তু দেখা যায়নি এটা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা। এটাও কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি না। উপনিবেশ বিরোধী যে আন্দোলনে বা জাতীয়তাবাদী আন্দোলনে বিংশ শতকে, সেখানে বামপন্থীদের ভূমিকা, এটা কিন্তু সম্ভাব্য। আর একটা আসছে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি। খুব গুরুত্বপূর্ণ, মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি। মজা হচ্ছে এই প্রশ্নটা করে রাখলে এখান থেকেই 4 নম্বরের প্রশ্ন দিলে ইজিলি লিখে ফেলা যায়। মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি খুব ভালো করে কিন্তু করবে, কিন্তু মনে রেখো এটা কিন্তু তুলনামূলক কঠিন প্রশ্ন, প্রচুর ঐতিহাসিকের নাম এখানে দিতে হয়। সুতরাং খুব ভালো করে কিন্তু এই প্রশ্নের উত্তর তৈরি করবে, যে ঐতিহাসিকের নামের নিচে আন্ডারলাইন এবং কোটেশনটা অবশ্যই হাইলাইটেড করবে, অন্য কালারে বলেছিলেন, একদম অন্য কালারে। তাতে কিন্তু উত্তরের মান বাড়বে এবং পরীক্ষকের খুব সুবিধে হবে। আর একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কিন্তু, প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক 19 শতক শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক কি, এবং উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এটা পার্টলি আসতে পারে, আবার বলা যায় না মানে পুরোপুরি 8 মার্কসেরও একটা পার্ট আসতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর একটা প্রশ্ন তোমরা করবে, এটাও আমি লক্ষ্য করেছি ইদানিংকালে আসেনি, ডিরোজিওর নব্যবঙ্গ আন্দোলন। আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ইয়ং বেঙ্গল মুভমেন্ট, ডিরোজিওর নব্যবঙ্গ আন্দোলন এবং নব্যবঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কী ছিল, পার্ট মার্কিং হিসেবে এটা থাকতে পারে, হয়তো 3+5 বা 5+3 এইভাবে কিন্তু থাকতে পারে। এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন যেটা তোমরা করবে সেটা হচ্ছে যে সতীদাহ প্রথা বিরোধী যে প্রচেষ্টাগুলি, এটা অবশ্য মাধ্যমিকে এসেছিল কয়েক বছর আগে, যে সতীদাহ প্রথা বিরোধী যে প্রচেষ্টাগুলি এবং রাজা রামমোহন রায়ের ভূমিকা। রাজা রামমোহন রায়ের ভূমিকা, এটা কিন্তু এবারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটি প্রশ্ন নোট ডাউন করো, যেটা শেষ প্রশ্ন আমি বলবো, যে আধুনিক ভারতের জনক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। রাজা রামমোহন রায়ের ভূমিকা, অবশ্যই সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন আসবে, কিন্তু তার সাথে সাথে তার আরও যে সমস্ত কন্ট্রিবিউশন বা অবদান সেখানে কিন্তু লিখতে হবে। আমার মনে হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যদি তোমরা অনুসরণ করো ব্যাখ্যামূলক প্রশ্নের ক্ষেত্রে, তাহলে তোমাদের কোনোভাবেই অসুবিধে হওয়ার কিন্তু কথা নয়। আর প্রত্যেককে লিখতে হবে, বারবার কিন্তু এগুলো অনুশীলন করতে হবে, লিখতে হবে। না লিখলে কিন্তু তুমি সঠিকভাবে এটা পরীক্ষায় কিন্তু উত্তরপত্রে তোমার পরিবেশন করতে কিন্তু পারবে না। এই হচ্ছে 8 নম্বরের প্রশ্নের সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা সম্ভাব্য আমি তালিকা কিন্তু তুলে ধরলাম। স্যার ওই ম্যাপ পয়েন্টিং তো আপনি আগেই বলে দিয়েছেন, তো ম্যাপ পয়েন্টিং ওরা খাতার মধ্যে অনেক সময় কি ছিঁড়ে যায়, আপনি শুনছিলাম আমি ভূগোলের স্যারের মুখে, ওইগুলো কিভাবে আটকাবেন? খুব ভালো, একদম একটা সঠিক বিষয়। এক্ষেত্রে খুব ভালো হলো এটা বলার ফলে আরেকটা বিষয়ও আমি স্কিপ করেছিলাম, বলে দিই। সেটা হচ্ছে যে ম্যাপ পয়েন্টিং তোমাকে যে মানচিত্রটি দেবে সেটা কিন্তু খুব ভালো করে তুমি কিন্তু তোমার খাতার সাথে সংযুক্ত করবে, এবং তাতে কিন্তু অবশ্যই তোমার রোল নাম খুব ভালোভাবে কিন্তু লিখে দেবে, যাতে সেটা কিন্তু সেই সংযোগটা বিচ্ছিন্ন না হয়ে যায়। কারণ এটা ঠিকই যে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করি যে সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে,
সেটা যদি একদমই না হয়। এই প্রসঙ্গে খুব ভালো হলো আমি আরেকটা কথাও বলি, যে তোমাকে হয়তো ইতিহাসের উত্তরপত্রে লুজ সিট নিতে হবে। এই লুজ সিটও কিন্তু যত্ন করে সংযুক্ত করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক। তুমি যখনই লুজ সিট নেবে, সেই লুজ সিটের মাথায় মার্কিং করবে যে 1, 2, 3, 4 করে, এবং তুমি যে মাধ্যমিকের উত্তরপত্র পাবে তার উপরও কিন্তু লুজ সিট লেখার নাম্বারিং থাকবে, সেটা তোমায় লিখে দিতে হবে। তা সুতরাং এই লুজ সিটে নাম্বারিং করবে, এবং সেই লুজ সিট বাঁধার জন্য কিন্তু তুমি অন্তত তোমার পরীক্ষা শেষ হওয়ার পর অন্তত 3 থেকে 4 মিনিট হাতে রাখবে এবং দেখে নেবে যে তুমি প্রত্যেকটা লুজ সিট বেঁধেছো কিনা। ধরো তুমি 3টে লুজ সিট নিয়েছো, সেটা পরপর তুমি তোমার মূল উত্তরপত্রের সাথে সংযুক্ত করেছো কিনা, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কোনোভাবেই যেন সেই লুজ সিট বিচ্ছিন্ন না হয়ে যায়, বা সেগুলো যেন ঠিক ঠিক থাকে, অর্থাৎ 1 নম্বর লুজ সিটের পরে যেন 2 নম্বর লুজ সিটই থাকে, সেটা কিন্তু তোমাকে ভালো করে কিন্তু দেখে নিতে হবে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। স্যারকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ সময় দিয়ে তোমাদের মানে এত সাহায্য করলেন আমার চ্যানেলের ছাত্রছাত্রীদের, এবং আশা করছি স্যার যে উপদেশগুলো দিলেন বা সাজেশনগুলো দিলেন, এগুলো করলে তোমরা অনেকটাই উপকৃত হবে। কেমন পরীক্ষা হলো অবশ্যই পরীক্ষা দেওয়ার পর কমেন্ট করে জানিয়ে